হরি মুখুজ্জের মেয়ে উমা কিছু খায় না, না খেয়ে খেয়ে রোগা হয়ে পড়েছে বড্ড। উমার বয়স এই মোটে 4, কিন্তু অমন দুষ্টু মেয়ে পাড়া খুঁজলে আর পাওয়া যায় না। তার মা সকালে দুধ খাওয়াতে বসে তাকে কত ভোলায়, কত গল্প করে, কিন্তু সব মিথ্যে। খেয়ে নাও মা, পেটটা ভরতে হবে তো। দুধের বাটিকে সে বাঘের মতো ভয় করে। মায়ের হাতে দুধের বাটি দেখলেই সোজা একদিকে টান দিয়ে দৌড়। রাও দুষ্টুমি, তোমার দুষ্টুমি আমি বার করছি। দুধ খাবেন না, সুজি খাবেন না, খাবেন যে কি দুনিয়া তাও তো জানিনি। চলে এদিকে, দাঁড়া, মজা দেখাচ্ছি তো, তুই দাঁড়া। খুকি নিরুপায় হয়ে কান্না শুরু করে। তার মা ধরে ফেলে জোর করে কোলে শুইয়ে ঝিনুক মুখে পুরে দুধ খাওয়ায়, কিন্তু জোর জবরদস্তিতে অর্ধেকের উপর ছড়িয়ে গড়িয়ে অপচয় হয়, আর বাকি অর্ধেকটুকু কায়ক ক্লেশে খুকির পেটে যায় কি না যায়। খাও না বাবা, শুধু ছড়াচ্ছে। গেট কামারটা। সময়ে সময়ে সে আবার মায়ের সঙ্গে লড়াই করে। 4 বছর বয়স বটে, না খেয়ে খেয়ে কাটি কাটি হাত পাও বটে, কিন্তু তাকে কায়দায় ফেলতে তার মায়ের এক একদিন গলদ ঘর্ম অবস্থা। থাক, আপনি তো বালাই কতকার, নাকাশ তো বয়ে গেলাম। সারাদিন খেটে খুটে মুখে রক্ত উঠবে, আর ওই দস্যি মেয়ের সঙ্গে দিনে 5 বার করে কুস্তি করে দুধ খাওয়াবার জন্য শক্তি নেই আমার। মার শুকিয়ে অসভ্য মেয়ে একটা। খুকি বেঁচে যায়। ছুটে এক দৌড়ে বাড়ির সামনের আমতলায় দাঁড়িয়ে চেঁচিয়ে সমবয়সী সঙ্গিনীকে ডাকে, ও নেনু, নেনু, ও নেনু। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খুকির কাণ্ড অবলম্বনে উমার কাণ্ড। এর আগেও শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক উপন্যাস ও গল্পই আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন। তার মধ্যে আদর্শ হিন্দু হোটেল, মিসমিদের কবচ, তিরলের বালা, দেবযান ইত্যাদি অন্যতম। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্কের রূপ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প উমার কাণ্ড। তার বাবা একদিন বাড়িতে বলল, দেখো, খুকিটাকে আজ 15 দিন ভালো করে দেখিনি। আসবার সময় দেখি পথের ওপর খেলা করছে, এমনই রোগা হয়ে গিয়েছে যে চেনা যায় না। পিঠটা সরু, কণ্টার হাড় বেরিয়ে গেছে, কোনো অসুখ বিসুখ নেই। দিন দিন এরকম রোগা হয়ে পড়ছে কেন বলো দেখি? পড়বে না রোগা হয়ে? সারা দিন রাতে কজনক দুধ পেটে যায় ওর, মরে মরুক, আমি আর পারি না লড়াই করতে। কে এখনই দস্যি মেয়েকে রোজ রোজ যায় দুধ খাওয়াতে? যার কপালে থাকে তাই হোক, আমি আর পারবো না। তাই হয়, দস্যি মেয়ে শুকুতে থাকে। ভাদ্র মাস, হঠাৎ বর্ষা বন্ধ হয়ে রোদ বড্ড জোরে উঠেছে। গ্রামের ডোবা পুকুরে সারা গায়ের পাট ক্ষেতের পাটের আঁটি ভেজানো রয়েছে। নদীর ধারে কাশের ফুল ফুটেছে। গ্রামের হিরু চক্রবর্তীর আড়তে এই সময়ে কাজকর্মের বড় ভিড়। নানা দেশের ধানের ও পাটের নৌকা সব গঙ্গার ঘাটে এসে জড়ো হয়েছে। হরিশ যুগী আড়তের কয়াল কাঁটার ফেরতায় 1 মণ ধানে আরো 10 ঠুকিয়ে নেওয়া তার কাছে ছেলে খেলা মাত্র।
হাঙরের হাঁ করা মুখের মতো বড় একখানি মহাজনী নৌকা থেকে ধানের বস্তা নামছে। পটপটি গাছের ছায়ায় উঁচু করা ধানের স্তূপ থেকে হরিশ সুর করে কাঁটায় ধরে ধান মাপছে। নেন গো কয়াল মশাই, একটু হাত চালিয়ে নেন দিকে, মোরা একবার দেখি। এদিকে নোনা গাঙের গন নামলে কি আর নৌকা বইতে দেবেন? হরি মুখুজ্জে মশাইকে একটু ব্যস্তসম্মতভাবে আসতে দেখে হিরু চক্রবর্তী বললেন, আরে এসো হরি, কি মনে করে? এসো তামাক খাও। না থাক তামাক, মানে আমার মেয়েটা এদিকে দেখেছো হিরু? বড় মুশকিলে ফেলেছে ওই বাঁদর মেয়েটা। এই 12টা বাজে দেখো না, সেই বাড়ি থেকে কখন বেরিয়েছে সকাল 9টার সময়। একটু খুঁজে দেখো ভাই, যদি একটু পাওয়া যায়। মানে এত জ্বালাতন করে তুলেছে মেয়েটা, কি তো বলবো তোমাকে আর। ওই না তো, দেখিনি তো। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। অনেক খোঁজাখুঁজির পরে রায়বাড়ির পথে উমাকে ধুলোর উপর পা ছড়িয়ে বসে কি একটা হাতে নিয়ে চুষতে ও আপন মনে বকতে দেখা গেল। ওরে দুষ্টু মেয়ে, হরি মুখুজ্জে গিয়ে মেয়েকে কোলে তুলে নিলেন। বাবা, বাবার কোলে উঠতে পেয়ে উমা একটু খুশি হলো। হাত পা নেড়ে নেড়ে বলতে লাগলো, ও বাবা, ওই ওদের নানু না ভারী দুষ্টু। এই এই দুধ খায় না। আমি তো দুধ খাই না বাবা, বলো। আমি দুধ খাই। বেশ মেয়ে, দুধ খেতে হয়। তা ওটা কি খাচ্ছিস? হাতে কি? লেমন জুস। ওই পুঁটির মামা এনেছে, তাই তো দিয়েছে। তুমি খাবে বাবা? বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে উমার শাস্তি শুরু হলো। পাটি ভরা দুধ, ঝিনুক, টানাটানি ইত্যাদি যা কিছু আছে। খেয়ে নাও মা, পেটে ভরতে হবে তো। রাও দুষ্টুমি, তোমার দুষ্টুমি আমি বার করছি। দুধ খাবেন না, সবজি খাবেন না, খাবেন কি দুনিয়া তাও তো জানি না। চলে এদিকে, এই দাঁড়া, মজা দেখাচ্ছি তো, তুই দাঁড়া। তার কান্না কাকুতি মিনতি পাশানি মা শোনে না। জোর করে ঝিনুক মুখে পুড়ে দিয়ে ঢোকে ঢোকে দুধ খাওয়ায়। শেষের দিকটায় সে পা ছুঁড়তে গিয়ে খানিকটা দুধ শুদ্ধ বাটিটা উল্টে ফেলে দিল। আর করবি? সব সময় বদমাইশ। দুম দুম করে দুই নির্ঘাত কিল পিঠে পড়ল তার। পিঠ প্রায় বেঁকে যায়। কত ভাগা দোষী আপদ কথাকার। 6 করে দুধ টাকায় ভাত জটে দুধের খরচ জগতে জগতে প্রাণ গেল আমার। তোর সময় নেকড়া দেখো না, প্রত্যেকটা দুধ কিনে ঠ্যাং ছুঁড়ে মাটিতে ফেলে দিলে। খুকি দম সামলে নেওয়ার পরে পা ছাড়িয়ে কাঁদতে লাগলো। অনেকক্ষণ কাঁদল। বেলা পড়ে আসে। ওদের উঠোনে পূর্বপুরুষের আমলের বিজু আম গাছের ছায়ায় বিকেলের রোদকে আটকে রাখে। খুকি বসে বসে ভাবে, অপরের বাড়িতে ভালো খাবার খেতে পাওয়া যায়, কত মিষ্টি, কিন্তু তাদের বাড়িতে শুধু দুধ আর দুধ। ও দোষী, টিপ পড়বি? খুকি ঘাড় নেড়ে মায়ের কাছে সরে এলো। নয়নতারা টিপ, বেশ টিপ করে। সরে এসো, বসো দেখি, বসো। টিপ পরে খুকি আবার পাড়া বেড়াতে বের হলো। বাঁশবনের তলা দিয়ে গুটি গুটি হাঁটে। পুনরায় সে লোভে লোভে রায়বাড়ি যায়। পরের বাড়িতেই যত ভালো ভালো খাবার, বিস্কুট, লেমন জুস, আরও কত কি। নানুদের উঠোনে পেঁপে গাছের মাথার দিকে তার চোখ পড়তেই সে প্রথমটা অবাক হয়ে গেল। সঙ্গিনীকে ডেকে দেখিয়ে বলল, ও নানু, ওই পিঁপে। পেঁপে তার মা কেটে খেতে দেয়, বেশ খেতে লাগে, কিন্তু তা গাছের আঁকটালে কি অমন ভাবে দোলে। চেয়ে চেয়ে সে কিছু ঠাহর করতে পারল না। পুজোর কিছুদিন আগে
খুকির আপন মামা কলকাতা থেকে এলো। এত ধরনের খাবার কখনোই সে চোখেই দেখেনি। কিশমিশ দেওয়া মিঠাই, বড় বড় অমৃতি, জিলিপি, গজা, কমলালেবু, আরও কত কি। পাশের গ্রামে মামার এক বন্ধুর বাড়ি। মামা পরদিন সকালে উঠে তাকে সাজিয়ে সঙ্গে করে নিয়ে চলল। পথে কে একজন সাইকেলে চড়ে যাচ্ছে। খুকি চেয়ে চেয়ে দেখল। মামাকে বলল, ও কে গেল মামা? কে গেল? ও রাস্তা দিয়ে যাচ্ছে একজন লোক। ফর্সা মুখ, ফর্সা জামা গায়ে, না মামা চমৎকার। পাপা, চমৎকার কথাটা তুই শিখলি কি করে? আচ্ছা খুকু, তুই ওকে বিয়ে করবি? উমা সপ্রতিভ মুখে ঘাড় নেড়ে জানালো তার কোনো আপত্তি নেই। ভাদ্রের শেষ, ম্যালেরিয়ার সময়। তবে এখনো খুব বেশি আরম্ভ হয়নি। বাড়ি বাড়ি কাঁথামুড়ি দেওয়া শুরু হতে এখনো দেরি আছে। উমার হাঁটুনির বেগ নিস্তেজ হয়ে পড়তে থাকে। ক্রমে সে মাঝে মাঝে পথের ধারে বসতে লাগলো, মাঝে মাঝে হাই তুলতে লাগলো। কি হয়েছে খুকু? রোদটা বড্ড বেশি, তাই না? আর বেশি নেই, চল। মামা, আমার শীত করছে। শীত কি রে? ভাদ্র মাসে এই গরমে শীত? ও কিছু না, চল। খুকি আর কিছু না বলে বেশ চলল বটে, কিন্তু খানিক দূর গিয়ে তার মনে হলো শীত একটু বেশিই করছে। শুধু শীত নয়, তৃষ্ণাও পেয়েছে তার। সে সাহসে ভর করে বলল, মামা, আমি জল খাবো। বড় বিপদ দেখছি তো। আচ্ছা, আগে গিয়ে পৌঁছাই, তারপর সেখানে খেয়েও চল, কেমন? গন্তব্যস্থানে পৌঁছে উমার মামা তার কথা ভুলেই গেল। অনেক দিন পরে পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ। তারপর গল্পগুজব ও হাসি ঠাট্টায় মশগুল হয়ে উমার সুখ দুঃখের দিকে তাকানোর সে অবকাশ পেল না। আরে তারপর তো উমা দু একবার কি বললে, হালাপের গোল মেলে সে কথা কেউ কানে তুলল না। খানিকক্ষণ পরে তার মামা ফিরে এসে দেখল সে কুটি সুটি হয়ে রোদ্দুরে বসে আছে। কিরে, জল খাবো মামা, জল তেষ্টা পেয়েছে। দেখি। কি, তাই তো কাছে বড় গরম। উফ, এ তো জ্বর হয়েছে, যা ম্যালেরিয়ার জায়গা। আয় আয় আয়, চল ওদের ঘরে শুয়ে রাখি গে। ওঠ ওঠ ওঠ, নে এনে জলটা খা খা। খুকিকে জল খাইয়ে বিছানায় শুইয়ে দিয়ে মামা পুনরায় পাড়ার থেকে বের হলো। স্নান খাওয়া বন্ধুদের বাড়িতেই সম্পন্ন হলো। ক্রমে দুপুর গড়িয়ে গেল। মুখুজ্জে পাড়ায় হাফ আখরাইয়ের ঘরে গ্রামের নিষ্কর্মা ছোকরার দল একে একে এসে পৌঁছালো। প্রকাণ্ড কেটলিতে চায়ের জল চলল। গল্পে গল্পে বেলা একেবারেই গেল পড়ে। হয়ে যা, তোমরা বসো ভাই। এই খুকিটার অসুখ হয়েছে বলে ভোমলদের বাড়ি তোকে শুয়ে রেখে এসেছি। দাঁড়াও, আসছি আমি। ভম্বলদের বাড়ির বাইরে উঠোনে গোয়ালের কাছে আসতেই ভম্বলদের বড় ছেলে টুনা বলল, খুকু কোথায় কাকা? কেন, সে তোদের বাইরের ঘরে শুয়ে নেই? না কাকা, সে তো অনেকক্ষণ আপনার কাছে যাবে বলে বেরিয়েছে। তখন তো খুব রোদ, উঠে কাঁদতে লাগলো। বললে মামার কাছে যাবো, মামার কাছে যাবো, কোনো কথা শুনলে না। তখনই রোদ দূরে আপনাকে খুঁজতে বেরোলো। সে কি রে, আমি কোথায় আছি সে কি করে জানবে? আর তোরাই বা কি, ছেলে মানুষ ছেড়ে দিলি তা বলে? বেশ লোক তো। আরে আরে মেয়ে নিয়েও হয়েছে একটা। উফ। মামা অত্যন্ত ব্যস্ত ও উদ্বিগ্নভাবে পুনরায় পাড়ার দিকে ফিরল। পরিচিত স্থানগুলোতে খোঁজা শেষ হলো, কোথাও সে নেই। কোন পথ দিয়ে কখন চলে গিয়েছিল কারোর চোখে পড়েনি। কেবল মতি মুখুজ্জের ছেলে বলল অনেকক্ষণ আগে একটি অপরিচিত ছোট্ট খুঁকিকে
চড়চড়ে রোদ্দুরে টুলতে টুলতে ভোম্বলদের বাড়ির উঠোনের আগল পার হয়ে আসতে দেখেছিল বটে, কিন্তু খুঁকিকে সে চেনে না। ভেবেছিল ভোম্বলদের বাড়িতে কোনো কুটুম হয়তো এসে থাকবে, তাদেরই কোনো মেয়ে। অবশেষে তাকে পাওয়া গেল গ্রামের বাইরের পথে। মামাকে খুঁজতে বের হয়ে পথ হারিয়ে ঘুরতে ঘুরতে নিরুপায় অবস্থায় পথের ওপর বসে কাঁদছিল। বৃদ্ধ হারান সরকার তাকে দেখতে পেয়ে সেখানে নিয়ে আসেন। জিজ্ঞাসা করে জানা যায় সে সারাদিন কিছু খায়নি। খাবার মধ্যে দুপুরবেলা ভোম্বলদের বাড়িতে কোন ছেলে তাকে এক টুকরো আমসত্ত্ব হাতে দিয়েছিল। জ্বরের ঘোরে সেটুকু শুধু চুষেছে শুয়ে শুয়ে। তার মামাকে সকলে বকতে লাগলো। তোমারও বাপু আক্কেলটা কি? ছোট মেয়েটাকে নিয়ে দুপুর রোদে আক্রোশ হাঁটিয়ে আনলে, পথে এলো তার জ্বর, দেখলেও না শুনলেও না। ওদের চণ্ডী মণ্ডপে কাজ করে ফেলে রেখে তুমি বেরোলে আড্ডা দিতে, না একটু দুধ না কিছু। ছি 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 ছি। তা আমি কি আনতে গেছিলাম নাকি? সে বেরোবার সময় ছাড়ে না কোনো মতেই, তোমার সঙ্গে যাও মামা, তোমার সঙ্গে যাও মামা। আমি আর কি করব? বেশ, খুব আদর করেছ ভাগ্নিকে। এখন চলো আমার বাড়ি, ওকে একটু দুধ খাইয়ে দি। কচি মেয়েটাকে সারাদিন ধরে ছি 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 ছি। খুকির মামা একটু দমে গিয়েছিল। বাড়ি ফেরার সময় সে খুকিকে বলল, কুকু, বাড়ি গিয়ে কিছু বলো না যেন, কেমন? মার কাছে যেন বলো না যে তোমার জ্বর হয়েছিল, কি হারিয়ে গিয়েছিলে, কেমন তো? বললে আমি কলকাতা যাবো পরশু, সঙ্গে করে কিন্তু নিয়ে যাব না। আমি কলকাতা যাব মামা। যদি আজ কিছু না বলো, পরশু ঠিক নিয়ে যাব। বলবি না তো? ইউটিউবের পর দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ এবার স্পটিফাইতেও। স্ক্রিন অফ রেখে গল্প শোনার জন্য এখনই ফলো করুন আমাদের স্পটিফাইতে, যেখানে থাকবে দুর্দান্ত কিছু গল্প। তাহলে চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। লিংক নিচে ডেসক্রিপশনে। কিন্তু বাড়ি পৌঁছে খুকি বুদ্ধির দোষে সব গোলমাল করে ফেলল। তার শুষ্ক মুখ ও চেহারায় তার মা ঠাউর করে নিল যে কিছু একটা তার ঘটেছে। কি খেলি রে খুকি সেখানে? খাওয়ার কথা মামা কিছু শিখিয়ে দেয়নি, সুতরাং খুকি বলল, আমসত্ত্বটা খুব ভালো ছিল, এত বড় আমসত্ত্ব। আমসত্ত্ব? আর কিছু খাসনি সেখানে সারাদিনে? হ্যাঁ রে ও জ্যোতিষ, খুকি সেখানে কিছু খায়নি? খেয়েছে বই কি খেয়েছে, তা জানোই তো, কে কিছু খাওয়ানোই দায়। মা একটু আড়ালে গেলে খুকি মুখ নিচু করে হাসি মুখে মামার দিকে তাকিয়ে হাত নেড়ে বলল, আমি মাকে কিছু বলিনি মামা, কাল আমায় কলকাতা নিয়ে যাবে তো? ছাই যাব না, খাবার কথা বললি কেন? বাঁদর মেয়ে কোথাকার। মামা রাগের কারণ খুকি বুঝতে পারল না। খাবার কথা সম্বন্ধে মামা তো কিচ্ছু বলে দেয়নি, তবে সে কথা যদি বলে তাহলে দোষ কি? তার মামা এ কথা বুঝলো না। তোমার জন্য যদি কখনো আর কিছু কিনে আনি খুকি, তবে দেখো এই বলে দিলাম, কখনো আনবো না, আর কলকাতাতেও নিয়ে যাব না। তার প্রতি এই অবিচারে খুকির কান্না এলো। বারে, তাকে যে কথা বলে দেয়নি তা বলাতেও দোষ। সে কি করে অত শত বুঝবে? খুকি খুব অভিমানী। সে চিৎকার করে হাত পা ছুড়ে কাঁদতে বসলো না। এক কোণে দাঁড়িয়ে চুপ করে নিঃশব্দে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদতে লাগলো। পরদিন সকালে তার মামা কলকাতায় রওনা হলো। যাবার সময় তার সঙ্গে একটি কথাও বলল না।
আবার দিন কাটতে লাগলো। বর্ষা শেষ হয়ে গেল, শরৎ পড়ল। ক্রমে শরৎও শেষ হয়। পুজো এবার দেরিতে, কার্তিক মাসের প্রথমে। কিন্তু বাড়ি বাড়ি সবাই জ্বরে পড়ে। পুজো এবার আনন্দের সীমা নেই। প্রবীণ লোকেও বলতে লাগলেন এরকম দুর্বৎসর তারা অনেক দিন দেখেননি। উমা সারা আশ্বিন ধরে ভুগে সারা হয়েছে। একে কিছু না খাওয়ায় দারুণ রোগা, তার উপরে জ্বরে ভুগে আরো রোগা। তার শরীরে আর বিশেষ কিছুই নেই। তবুও জ্বরটা একটু ছাড়লেই কাঁথা ফেলে উঠে পড়ে, কারোর কথা শোনে না। তারপর গয়লাপাড়া, সৎকুপাড়া, কোথায় নবীন ধোপার তেঁতুলতলা এই করে বেড়ায়। আর বাড়ি ফিরলেই দুমদাম কিল পিঠে পড়ে তার। দোষী মেয়ে মরেও না যে আপদ চুকে যায়। কবে যাবে ষষ্ঠীর মাঠে কে যায়? কবে তোমায় নাকি খুকিকে বলে কাঁদতে কাঁদতে আসবে, সেই দিনটারই অপেক্ষায় আছে। আচ্ছা ওসব কি কথা সকালবেলা ছোট বউ? বলি মেয়েটা ষষ্ঠীর মাঠে যাওয়ার আর দেরি তো নেই দেখছি। ও শরীর আর কি আছে বল দেখি। তারপর রোগা মেয়েটাকে ওরকম করে মারছিস, হ্যাঁ? ছি 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 ছি, একটা পেটে ধরেই তো এত বেজার, হ্যাঁ? তবু যদি আর দুটো একটা হতো। এসো মা এসো, আমার দাওয়ায় এসো তো মানে, এসো এদিকে এসো এসো। বেশ করছি, আমি আমার মেয়েকে বলবো তাতে পরের কি গা, হ্যাঁ? পরের গাটা জলে কেন? একদম যাবি না ওখানে, যেতে দেবো না বলে দিচ্ছি একদম। বস, তখন তো যত্ন করতে কাউকে হতে দেখিনি। তখন তো রাত জাগতো আমি, ডাক্তার ডাকতো আমি, ওষুধ খাওয়াতো আমি। মুখে ভালোবাসা সবাই দেখাতে পারে। দুই জায়ের তুমুল ঝগড়া বাঁধার কথা বটে এই অবস্থায়, কিন্তু বড় যা হরমোহিনী বড় ভালো মানুষ, সাথে পাচে থাকতে অত ভালোবাসে না। খুকির উপর একটা স্নেহ আছে তার। সে কিছু না বলে নিজের ঘরের মধ্যে ঢুকে যায়। পুজোর সময় খুকির মামা আবার এলো। তারও বয়স এই 20-21 বেশি নয়। এই দিদিটি ছাড়া সংসারে আর তার কেউ নেই। এতদিন কলকাতায় চাকরির চেষ্টায় ছিল। পুজোর কিছুদিন আগে কোনো এক ছাপাখানায় মাসিক 18 টাকা বেতনে লিনো টাইপের শিক্ষানিবিশি করতে ঢুকেছে। অনেক খাবার দাবার, তার সাথে খুকির জন্য ভালো ভালো 2-3টে রঙিন জামা, ছোট ডুরের শাড়ি ও জাপানি রবারের জুতো এনেছে। এসব বাবু কেন আনতে যাওয়া? সবই তো চাকরি হয়েছে। নিজের এখন কত খরচ রয়েছে, 2 পয়সা হাতে জমাও না, হ্যাঁ? ভালো ভালো খাও। শরীর তো এমনি দেখছি বড্ড খারাপ হয়ে যাচ্ছে। খুব অসুখ বিসুখ হয় নাকি? না দিদি, অসুখ বিসুখ তো নয়, এই বড্ড খাটুনি বেড়েছে। সকাল 9টা থেকে সারা দিন সেই বিকেল 6টা অবধি। এক একদিন তো আবার রাত 8টাও বাজে। এক একদিন আবার ওই রবিবারেও বেরোতে হয়। তবে তাতে ওভার টাইম পাওয়া যায় ওই 12 আনা করে। এবার গুড় উঠলে 1 কলসি গুড় নিয়ে যাবো এখান থেকে, ভিজে ছোলা দিয়ে গুড়। সকালে উঠে বেশ জলখাবার হয়ে যাবে। তারপর সে চীনা মাটির খেলনা বের করে খুকিকে ডাকে। উমা, উমা, দেখে যা কেমন কাঁচের ঘোড়ার সেপাই, এদিকে আয়। কই রে? খুকি নাচতে নাচতে ছুটে এলো। মামা আসাতে খুকির খুব আহ্লাদ হয়েছে। এসব ধরনের খাবার মামা না এলে তো পাওয়া যায় না। পুজোর কয়দিন খুকি মামার কাছেই সর্বদা থাকলো। সকাল হতে না হতেই খুকির চোখ মুছে এসে মামার কাছে বসে মাঝে মাঝে বলতো, এবার কলকাতায় নিয়ে যাবে না মামা? পুজো ফুরিয়ে গেলে খুকির মামা দিদির কাছে প্রস্তাবটা ওঠায়। দিদি সহোদর বোন নয়, বইমাত্রেও, তবুও তাকে বেশ ভালোবাসে, যত্ন করে। সেও ছুটি ছাটা পেলে এখানে আসে। স্বামী স্ত্রীতে পরামর্শ করে দিন 10 জন্য আপাতত খুকিকে কলকাতা ঘুরিয়ে আনার সম্মতি দিল। বেশ বেশ, তাই না হয় নিয়ে যাস। আমি ওকে লেখাপড়া শেখাবো। সেখানে গিয়ে ওই মহাকালী পাঠশালায় ভর্তি করে দেবো। প্রতিদিন দেখি জানো তো, কেমন গাড়ি আসে, বাড়ি থেকে ছেলে মেয়েদের তুলে নিয়ে যায়। গাড়ির গায়ে নাম লেখা আছে মহাকালী পাঠশালা। পাগল আর কি, কতটুকু মেয়ে স্কুলে ভর্তি হবে? হুজুগে পরে যেতে যাচ্ছে, ছেলে মানুষ, সে গিয়ে কি ওখানে টিকতে পারে? সে যাও নিয়ে 2 দিন। এখানে তো ম্যালেরিয়া একবারে হাড় সার করে তুলেছে। যদি 2 দিন হাওয়া বদলাতে পারলে একটু সেরে যায় তবে।
ট্রেনে কলকাতা আসার পথে উমা খুব খুশি। প্রথমটা তার ভয় হয়েছিল। রেলগাড়ির জানলার ধারে মামা বসিয়ে দিয়েছে। গাড়িটা চলতেই খুকির মনে হলো তার পায়ের তলা থেকে মাটিটা যেন সরে যাচ্ছে। ভয়ে তার চোখ বড় বড় হলো। আতঙ্কে মামাকে জড়িয়ে ধরতে যেতেই তার মামা হেসে ফেলল। ভয় কি, এই যে রেলের গাড়ি, দেখ আরো কত জোরে যাবে। রেলগাড়ি চড়ার আনন্দকে যে বয়সে বুদ্ধি দিয়ে উপভোগ করা যায়, উমার সে বয়স এখনো হয়নি। সে শুধু চুপচাপ করে জানালার বাইরে তাকিয়ে বসে থাকে। মাঝে মাঝে তার মামা উৎসাহের সুরে বলে, কেমন রে খুকি, সব কেমন বলতো, কেমন লাগছে রেলগাড়ি? খুব ভালো। কিন্তু খানিকক্ষণ পরে তার মামা দুঃখের সাথে লক্ষ্য করে যে খুঁকি বসে বসে ঢুলছে। দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়ে। গাড়ি কলকাতায় পৌঁছালে একখানা রিক্সা ভাড়া করে তার মামা তাকে বাসায় আনলো। অখিল মিস্ত্রি লেনে একটা ছোট মেসে বাসা, অফিসের বাবুদের মেস। সকলেই বয়সে প্রবীণ, কেবল সেই অল্প বয়স্ক। খুকির আকস্মিক আবির্ভাবে সকলেরই আনন্দ হলো। বাড়িতে ছেলে মেয়ে সকলের আছে, কিন্তু 40-50 টাকা মাস মাইনের বেড়া জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ার দরুন মাসে একবার কি দুইবার ভিন্ন বাড়ি যাওয়া ঘটে না। ছেলে মেয়ের মুখ দেখতে পাওয়া যায় না। খুকিকে পেয়ে তার অভাব দূর হলো। 4-5 বছরের ছোট ফুটফুটে মেয়ে, চাঁদের মতো মুখখানি, কুকড়া কুকড়া কালো চুল, কালো চোখের তারা। অফিসের ছুটির পর তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। হে ডাকে ওর ঘরে তো ও ডাকে তার ঘরে। কিন্তু তার মামার বড় দুঃখ, খুকির বেশভূষা একেবারে খাঁটি পাড়াকে, মাথায় পিনুনি, কপালে কাঁচ পোকার টিপ, কতটুকু মেয়ের পায়ে আবার আলতা, ছোট ডুরে শাড়ি পরনে। ওসব সেকেলে কাণ্ড আজকাল শহর বাজারে কি আর চলে? দিদি পাড়া গেয়ে পড়ে থাকে। শহরের রীতিনীতি বেশভূষার কি আর ধার ধারবে? এখনকার ভদ্রলোকের ছেলে মেয়েদের কেমন সুন্দর চুলের বিন্যাস, পরিষ্কার পরিচ্ছন্ন, ফিটফাট সাজানো, দেখতে যেন ঠিক কাঁচের পুতুল। খুকিকে কি ওই রকম সাজানো যায় না? ভেবে ভেবে সে খুকিকে সঙ্গে করে ট্রামে ধর্মতলার এক চুল ছাঁটাইয়ের দোকানে নিয়ে গেল। নাপিতকে বলল, দেখো, ওই সাহেবদের ছেলে মেয়েদের মতো যদি চুল কাটতে পারো তবে কাঁচি ধরো, নইলে অমন ঘন চুল কিন্তু নষ্ট করো না, এই বলে দিলাম। বেশ থেকে সে খুঁকির মাথার বিনুনি খুলে এনেছিল। চুল ছাঁটতে উমার বেশ ভালো লাগছিল। সামনে একখানা প্রকাণ্ড আয়না, 4-5টা বড় বড় আলো জ্বলছে। নাপিত মাঝে মাঝে আবার ময়দার মতো কি একটা গুঁড়ো তার ঘাড়ের চুলে মাখাচ্ছে, আর তাতে এমন সুরসুরি লাগে। अरे क्या ठीक से बैठो। अरे 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 रुको रुको। তাকে সাজাতে খুকির মামা প্রায় 5-6 টাকা খরচা করে ফেলল। মেসের নিয়োগী মশাই একে একে কয়েকটি পুত্রকন্যাকে উপরে উপরে 4-5 বছরের মধ্যেই হারিয়েছেন। আর উমাকে পেয়ে তিনি আর ছাড়তে চাইলেন না। সন্ধ্যার পর রঙিন ফ্রক পরা, বব চুল, মুখে পাউডার, পায়ে জরির জুতো ইত্যাদি পরে আর এক উমা যখন তার ঘরে এসে দাঁড়ালো, তাকে দেখে নিয়োগী মশাই বিষম খাবার উপক্রম করলেন। গেলই না হয় কিছু খরচে। এমন সুন্দর মেয়েকে কি করে ভূত সাজিয়ে রেখেছিল বলুন দেখি? আরে আরে ও কুন্ডি মশাই, চেয়ে দেখুন, পছন্দ হয়। কি করে খুকির শীর্ণতা দূর করা যেতে পারে এ সম্বন্ধে নানা পরামর্শ চলল। গলির মোড়ের একজন ডাক্তার কেপলারের মল্ট এক্সট্রাক্টের ব্যবস্থা করে দিলেন। খাওয়া যায় না, খেয়ে খেয়ে এমন হয়েছে, পুষ্টির অভাব। এ বয়সে এদের খুব পুষ্টিকর জিনিস খাওয়ানো চাই কি না? সকালে কোয়েক আর ওটস খাওয়াবেন দিন 15, দেখুন কেমন থাকে। কিন্তু চতুর্থ দিনে খুকির কম্প দিয়ে জ্বর এলো। খুকির মামার লিনোটাইপের কাজে যাওয়া হলো না। সারা দিন সে খুকির কাছে বসে রইল। অন্যদিন বৃদ্ধ নিয়োগী মশাইয়ের তত্ত্বাবধানে রেখে ছাপাখানায় চলে যাওয়া চলত, কিন্তু আজ
তা আর হলো না। সন্ধ্যার পূর্বে জ্বর ছেড়ে গেল তার। খুকি উঠে বসে এক টুকরো মিছরি চুষতে লাগলো। অফিস ফেরতা ফণিবাবু একটা বেদানা ও গোটা কত কমলা লেবু খুকির জন্য এনেছিলেন। সতীশবাবু পোয়াটাক ছোট আঙ্গুর ও পুনরায় কোটা 3 কমলা লেবু, আরও 2-3 জনের প্রত্যেকেই কিছু না কিছু এনেছেন। সকলে চলে গেলে খুকি মামার দিকে একবার চাইল, পরে ঠোঁট ফুলিয়ে মাথা নিচু করে বলল, মামা বিস্মিত হয়ে বলল, কি রে খুকি, কি হয়েছে? বাড়ি যাব মামা, মার কাছে যাব। আচ্ছা কেতো না খুকু, জ্বর শাহরুখ, আমি নিয়ে যাব এখন, কেমন? দু 3 দিন গেল। জ্বর সেরে গিয়েছে বটেই, কিন্তু রাত্রে মাঝে মাঝে সে ঘুমের ঘোরে মায়ের জন্য কেঁদে ওঠে। ভোলানোর জন্য তাকে একদিন হক সাহেবের বাজারে খেলনার দোকানে নিয়ে যাওয়া হলো। সেখানে একটা খুব বড় মোমের খোকা পুতুল তার খুব পছন্দ হলো, কিন্তু দামটা বড্ড বেশি, 4.5 টাকা। খুকির মামার 1 মাসের মাইনের প্রায় 1/3। অন্য পুতুল পছন্দ করে খুকু, কেমন? ওটা ভালো না। কেমন কেমন ছোট ছোট এইসব কুকুর হাতি এগুলো ভালো না? হ্যাঁ, দেখো দেখো দেখো। হ্যাঁ, খুকি দ্বিরুক্তি না করে ঘাড় নাড়ল বটে, কিন্তু পুতুলটা ফিরিয়ে দেওয়ার সময় তার ডাগর চোখ দুটি ছলছল করে এলো। বাবু, খুকির মনে কষ্ট হয়েছে। আপনি বড় পুতুলটাই নিন না, কিছু কমিশন বাতিয়ে দিচ্ছি, নিন। আচ্ছা খুকু, তুমি ওই বড় খোকা পুতুলটাই নাও, কেমন? কুকুরের আর দরকার নেই। এই ধরো বেশ করে, এই যেন না ভাঙে, দেখো। হ্যাঁ, প্রায় 1 সপ্তাহ কেটেছে। সেদিন রবিবার। খুকির মামা বিশেষ কারণে চেতলার হাটে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছে। এখনই আসবার কথা, কিছু টাকা পাওনা আছে, তারই আদায়ের চেষ্টায় যাওয়া। ততক্ষণ অন্যান্য দিনের মতো নিয়োগী মশাইয়ের তত্ত্বাবধানেই খুকির থাকার কথা। খানিকক্ষণ খুকির সঙ্গে গল্পগুজব করবার পর বৃদ্ধ নিয়োগী মশাইয়ের দুপুরবেলা ঘুম পেল। কথা বলতে বলতে খুকি দেখল তিনি আর কথা বলছেন না। অল্প পরেই তার নাক ডাকার গর্জন শুরু হলো। মেসে কোনো ঘরে কেউ নেই। উমার ভয় ভয় করতে লাগলো। একবার সে জানলা দিয়ে উঁকি মেরে বাইরে চেয়ে দেখল গলির মোড়ে 2 জন কাবুলিওয়ালা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তাদের ঝোলাঝুলি লম্বা চেহারায় খানিক ভয় পেয়ে সে জানলা থেকে তার মুখ সরিয়ে নিল। মামা কোথায় গেল? মামা আসে না কেন? এবার সে ভয় পেয়ে ডাকলো, ও চাতা বাবু, চাতা বাবু। তার মামা তাকে শিখিয়ে দিয়েছে নিয়োগী মশাইকে জ্যাঠাবাবু বলে ডাকতে। সাড়া না পেয়ে সে আরেকবার ডাকলো, ও চাতা বাবু, চাতা বাবু। আমার মামা কোথায় চাতা বাবু? ও চাতা বাবু। আচ্ছা আচ্ছা। তিনি স্বপ্ন দেখছিলেন দেশের বাড়িতে রাত্রিতে শুয়ে আছেন। মালপাড়ার কেতু মাল চৌকিদার লাঠি ঘাড়ে রোদে বের হয়ে তার নাম ধরে হাঁক দিচ্ছে। খুকি এদিক ওদিক চেয়ে এবার উঠে পড়ল। সিঁড়ির দরজা খোলাই ছিল। সে নিচে নেমে এলো। ঝি চাকর রান্নাঘরে তালা বন্ধ করে অনেকক্ষণ চলে গিয়েছে। একটা কালো বিড়াল চৌবাচ্চার উপর বসে মাছের কাঁটা চিবোচ্ছে। বের হয়েই রাস্তা। খুকির একটা অস্পষ্ট ধারণা আছে যে এই রাস্তাটা পার হলেই তার মামার কাছে পৌঁছানো যাবে। এই পথের যেখানটাতে শেষ
সেখান থেকেই পরিচিত গম্ভীর আরম্ভ। ঘুরতে ঘুরতে এবার সে পথ হারিয়ে ফেলল। গলি পার হয়ে আরেকটা বড় গলি, তারপর একটা লোহার বেড়া ঘিরে মাঠ মতো, সেটা পাশ কাটিয়ে আরেকটা গলি। ক্রমেই খুকির সব গোলমাল হয়ে গেল। এই পর্যন্ত সে একবারও পিছনের দিকে চায়নি, কিন্তু এইবার পিছনের দিকে চেয়ে তার মনে হলো সেদিকটাও সে চেনে না। সামনে পিছনের দুই দিকই তার সম্পূর্ণ অপরিচিত। ও মামা, কোথাও একটা এমন জিনিস নেই যা পূর্বে কখনো দেখেছে। সে ভয় পেয়ে কাঁদতে লাগলো। ঠিক দুপুরবেলা পথে লোকজনও কম, বিশেষত এইসব গলির মধ্যে। আরো খানিক দূর গিয়ে একটা লাল রঙের বাড়ির সামনে দাঁড়িয়ে খুকি কেঁদে উঠল। তাদের বাড়ির মতি ঝিয়ের মতো দেখতে একটা স্ত্রীলোক এবার তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে কুকি? কাঁদছো কেন? তোমাদের কোনটা বাড়ি? ওইটা? আমি আমি মামার কাছে যাব। তোমাদের ঘর কোথায় গা কুকি? ওই দিকে। তোমার বাপের নাম কি? বাপের নাম? কই, সে তো জানে না। বাপের নাম বাবা, তাছাড়া আবার কি? সে চোখ তুলে ঝিয়ের মুখের দিকে চাইল। স্ত্রীলোকটি একবার গলির দুই দিকে চেয়ে দেখল, পরে বলল, ও আচ্ছা, এসো এসো কুকি, এসো আমার সঙ্গে এসো, আমি তোমার মামার কাছে নিয়ে যাচ্ছি। এসো এসো কুকি, এসো 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 এসো, এদিকে এসো এসো। এ গলি ও গলি ঘুরতে ঘুরতে অবশেষে একটা ছোট্ট খোলার বাড়ি। ঝি কাকে ডেকে কি একটা কথা নিচু স্বরে বলল। তারপর দুজনে খানিকক্ষণ কি বলা বলি করলো। নবাগত স্ত্রীলোকটি হাত দিয়ে কি একটা দেখালো। খুকি সেসব বুঝতে পারলো না। পরে তারা খুকিকে একটা অন্ধকার ঘরের মধ্যে নিয়ে গেল। ছোট ঘুলঘুলির কাছে একটা প্রকাণ্ড মাটির চালা ও তার চারপাশে এক রাস অন্ধকার। খুকির কেমন ভয় ভয় করতে লাগলো। যক্ষী বুড়ি যে জ্বালাতে ছোট ছোট ছেলে মেয়েদের লুকিয়ে পুড়ে রাখবার গল্প শুনেছে, সেই ধরনের চালা। সে কাঁদো কাঁদো সুরে বলল, আমার আমার মামা কোথায়? মামা, মামা কোথায়? হ্যাঁ হ্যাঁ, কেউ দেখেনি তো আনবার সময়। আমার বাবু ভয় করে। এই তো সেদিন ওই সৌরভের বাড়িতে পুলিশ এসে কি হমনি তমনি, আমি থালা ফেরত দিতে গেল তাই। সে খুকিকে চৌকির ওপর বসিয়ে তার গায়ে হাত বুলিয়ে অনেক আদরের কথা বলল। তাকে একটা রসগোল্লা খেতে দিল। না খেয়ে খেয়ে না তোমার, খাও 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 বাচ্চা। পরে খুকির হাতের সোনার বালা দুগাছা ঘুরিয়ে ঘুরিয়ে বলল, খাও, এগুলো এখন তুলে রেখে দি খুকি, বেশ না কেবে দেখি 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 দেখি। এগুলো আমার, খুলো না। কিন্তু ততক্ষণে ঝি তার হাত থেকে বালা দুগাছা অনেকটা খুলেছে। আর এই দেখে খুকি কেঁদে উঠে বলল, আমার বালা নিও না, মামাকে বলে দেবো আমার বালা খুলো না। মতি ঝিয়ের ইঙ্গিতে নবাগতা স্ত্রীলোকটি তার মুখ চেপে ধরল। কিন্তু একটা বিষয়ে দুজনেরই বড় ভুল হয়েছিল। উমার কাটি কাটি হাত পা দেখে তার লড়াই করবার ক্ষমতা সম্বন্ধে সাধারণের হয়তো সন্দেহ হতে পারে, কিন্তু এই ধারণা যে কতদূর অসত্য, আর এরা সেসব খবর জানবে কোথা থেকে। বেচারীদের ভুল ভাঙতে বেশি বিলম্ব হলো না। ধস্তাধস্তিতে বিছানা ওলট পালট হয়ে গেল। উমার আঁচড় কামড়ে মতিঝি একেবারে বিব্রত হয়ে উঠল। গোলে মালে এক গাছা বালা হাত থেকে খুলে
কোথায় চৌকির নিচ দিকে গড়িয়ে গেল। পিছন থেকে তার হাত মুখ চেপে ধরে অন্য গাছা নবাগতা স্ত্রীলোকটি ছিনিয়ে এবার খুলে নিল। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। বাপরে, হাঁপিয়ে মরে যাবে। দেখি অপদকে রাস্তার মধ্যে রেখে আসে। বাপরে বাপ, দোষী, হ্যাঁ? উফ, চালিয়ে খেয়ে নিল। কোথায় গেল রে? কে গেল গো? এই কি সর্বনাশ হলো এই পুরো শহরের মধ্যে? ওই তো বসে আছে। ওইদিকে চলো। তুমুল গোলমাল, খোঁজাখুঁজি, হইচইয়ের পরে সন্ধ্যার সময় উমাকে পাওয়া গেল নেবুতলার সেন্ট জেমস পার্কের কোণে। কেবিন ছাঁটাই, বড় চুল, ছেঁড়া খোড়া, কপালে ও গালে তার আঁচড়ের দাগ, হাত শুধু, ফ্রকের কোমরবন্ধ ছেড়ে ঝুলছে। মামা মামা বলে সে কাঁদছিল। অনেক লোক চারধারে ঘিরে তাকে জিজ্ঞাসাবাদ করছে। তোমার নাম কি খুকি? তুমি এখানে কি করছো? তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? একটা পুলিশ ডাক নেবে। একজন গিয়ে একটা পাহাড়ওয়ালা ডেকে এনেছে। আর ঠিক সেই সময় নিয়োগী মশাই, কুণ্ডু মশাই, সতীশবাবু, অখিলবাবু আর খুকির মামা সবাইকে উপস্থিত হলেন। কিরে মা, তুই এখানে ঘুরে এলি? খরচ। যথারীতি থানায় ডায়েরি ইত্যাদি হলো। কে তার বালা খুলে নিয়েছে এই সম্বন্ধে খুকি বিশেষ কোনো খবর দিতে পারল না। খুকির মামাকে সকলে যথেষ্ট ভর্ৎসনা করল। খবরদারি করবার যখন সময় নেই, তখন পরের মেয়ে আনা কেন ইত্যাদি কথা অনেক শোনালো। সবাই বলল, যাও ওকে কালি বাড়িয়ে রেখে এসো। আরে যাও, কালী বাড়ি রেখে এসো। এরকম করে কি কখনো করে? করে রাখার দরকার নেই, যাও ওকে বাড়ি রেখে এসো। দেখতে পায় না কিছু না? হ্যাঁ, ওকে কালি বাড়ি রেখে এসো। যাও, এখানে রাখার দরকার নেই। যাও, মেয়ে ঘরে ফিরে যাক। হ্যাঁ। পরে মেসের সবাই চাঁদা তুলে খুকিকে দুগাছা পালিশ করা বিলাতি সোনার বালা কিনে দিল। গাড়িতে যাবার সময় তার মামা বলল, খুকু, বাড়িতে গিয়ে যেন এসব কথা বলো না, কেমন? কখনো বলো না যেন, লক্ষ্মী মেয়ে। তাহলে কিন্তু আর কলকাতায় নিয়ে আসবো না। খুকি ঘাড় নেড়ে রাজি হলো। বলল, আমায় তখন একটা পুতুল কিনে দিও মামা। একটা মেম পুতুল। শুনলেন আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খুকির কাণ্ড অবলম্বনে উমার কাণ্ড। আজকের গল্পের সমগ্র পুরুষ চরিত্রে শুভ, সমগ্র মহিলা চরিত্রে সমৃদ্ধি, সাউন্ড ডিজাইনে শুভ, সাউন্ড অ্যাসিস্ট্যান্ট পিয়ালি, আর্ট ওয়ার্কে রূপ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।